ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ বয়ে আনে ভালোবাসার অফুরন্ত বন্ধন, হাসি আর সুখে ভরে ওঠে সবার জীবন। আল্লাহ কবুল করুক আমাদের সকল ইবাদত ও কুরবানি। এই প্রথম প্রবাসে কুরবানি দিচ্ছি প্রিয় পরিবারের সাথে। ভালো লাগা খারাপ লাগা নিয়ে আজকের মুহূর্ত। মানুষের জীবন বৈচিত্র্যময়, কার দিন কখন বদলে যায় কেউ বলতে পারে না, সব উপরওয়ালার কাছে নির্ধারিত। তারপরও মানুষ কিছু স্মৃতি আগলে ধরে বাঁচার চেষ্টা করে, কারণ জীবনের পথ চলায় এই স্মৃতিগুলোই কখনো শক্তি দেয়, কখনো সান্ত্বনা হয়ে পাশে থাকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। ঈদের ১ সপ্তাহ পর ঈদের ব্লগ নিয়ে আসলাম। ভেবেছি আমি যেমন ব্যস্ত আপনারাও তার চেয়ে আরো বেশি ব্যস্ত। কেউ হয়তো গ্রামে বেড়াতে গিয়েছেন, আবার কেউ ব্যস্ততায় সময় পার করছেন, সেজন্য কিন্তু একটু দেরি করে ঈদের ব্লগটা নিয়ে আসলাম। কেউ হয়তো মাইলের পর মাইল পাড়ি দিয়ে নিজের আপনজনের সাথে ঈদ করার জন্য গ্রামে গিয়েছেন, আবার কেউ শহরে থেকে ঈদ করেছেন। কেমন কেটেছে আপনাদের ঈদ? এই নিয়ে ২টা ঈদ আমি দেশের বাহিরে করেছি। প্রথম আমি কোরবানি দিয়েছি দেশের বাহিরে। দেশের কথা অনেক বেশি মনে পড়েছে, অনেক বেশি মন খারাপ হয়েছে। ভালো লাগা খারাপ লাগা, ঈদের আগের মুহূর্ত, ঈদের পরের মুহূর্ত, তার সাথে ঈদের কেনাকাটা, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা রাখছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমরা যখন কুয়েতে আসি আপনাদের ভাইয়া 4 প্লেটের একটা ডিনার সেট কিনেছে, আর আগে 2-1টা প্লেট ছিল, ওইভাবেই আমরা খাওয়া দাওয়া করেছি। ওই দিন আমি প্লেট ধুতে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলেছি, মানে নায়ের মধ্যে নাই, এমনি কম তার মধ্যে আবার ভেঙেও গেছে। তো মার্কেটে যাওয়ার পর আমি আবারও একটা 4 সেটের ডিনার সেট কিনেছি। 4টা ভাত খাওয়ার প্লেট ছিল, 4টা নাস্তার প্লেট ছিল, আর ছোট 4টা তরকারির বাটি ছিল। এখানে 12 পিস ছিল, 12 পিসের দাম পড়েছে মাত্র 800 টাকা। 2 দিনার দিয়ে ফুল সেটটা কিনেছি। আমার কাছে মনে হয়েছে যে 8 পিসের একটা সেট কিনেছি, 800 টাকায় কিনতে পেরেছি, মনে হয় লাভবানই হলাম। একদম প্লেন ছিল, কোনো রকম প্রিন্ট ছিল না, আর এরকম সাদা প্লেট কিন্তু দেখতে ভালো লাগে। যদিও বলি যে কেনাকাটা করব না, কিন্তু প্রয়োজন ভেদে কেনাকাটা করতেই হয়। সংসারে যেটা লাগার আসলে সেটা তো লাগবেই। খুব অল্পর মধ্যেই চলার চেষ্টা করি, যাতে করে কোনো জিনিস ফেলে যেতে না হয়। গত ভিডিওতে আয়শাকে যখন আমি ওটস খাওয়াই, একজন আপু বলেছিলেন কোন ওটসটা খাওয়াই সেটা যাতে একটু দেখিয়ে দেই, আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে এই ওটসটাই আমি পাই, মানে আমার হাজব্যান্ডের দোকানে এটাই পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু কুইকার ওটস আছে, সেটাই কিন্তু আপনি বাচ্চাদের খাওয়াতে পারেন। ভিতরের অংশটা সহ আমি একটু দেখিয়ে দিলাম। এগুলো রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, 2-4 মিনিটে কিন্তু রান্না হয়ে যায়। আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরও যদি কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। আপনারা আছেন বলেই শূন্য থেকে আমার পরিবারটা একটু একটু করে 32,000-এর পরিবার হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের এভাবেই পাশে পাবো। আমার কাজ, আমার কথাবার্তা সবকিছুই আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমার লাইফটা যেমন আমি আপনাদের সাথে ঠিক তেমনটাই শেয়ার করার চেষ্টা করি, বেশিও না আবার কমও না। এখানে আলাদা কোনো কিছু না। আমি আমার 4 বাচ্চা নিয়ে আমার সংসারটাকে কিভাবে সামলাচ্ছি সেগুলোই আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাই। তবে হ্যাঁ, আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, সংসারের জন্য কেনাকাটা করতে অনেক পছন্দ করি। এটাই মনে হয় হওয়া উচিত যারা প্রকৃত সংসারী, সংসারকে ভালোবাসে। নিজের চাইতে কিন্তু সংসারের চিন্তা ভাবনাই সবসময় বেশি করে। সংসারের জন্য যখন আমি কোনো কিছু কেনাকাটা করতে পারি তখন না আমার মন অনেক ভালো থাকে। যদিও এখানে এসে আমি কোনো কেনাকাটাই করতে পারি না, কিছু বাধ্যবাধকতা আছে। দেশে থাকতে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতাম, নিজের বাসায় কেনাকাটা করলেও সমস্যা নাই। এখানে কেনাকাটা করেও কোনো লাভ নাই, সেই জন্য করতেও পারি না, মনটাও খারাপ থাকে। এটা কিন্তু কোরবানির আগের দিনের ভিডিওর অংশ, আরাফার দিনের। আলহামদুলিল্লাহ আমরা সবাই আরাফার দিনে রোজা রেখেছি। আরাফার দিনের রোজা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ ও রহমতপূর্ণ। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই দিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করুন, আমাদের ইবাদতগুলো কবুল করুন। আমার বাসায় কিন্তু সবাই রোজা ছিল, শুধু আয়েশা ছাড়া। আমার ছেলেরা আরো বেশি পাগল রোজা রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ ওই দিন আমরা সবাই রোজা ছিলাম। নামাজ পড়ে আমি
আমি ইফতারি বানাতে চলে আসলাম। শুধু ফল ফ্রুটই বাসায় কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে যে ইফতারি বানানোর দরকার নেই, বাইরে থেকে কিনে নিয়ে আসবো, রোজা রেখেছো, রাতের বেলা অনেক কাজ আছে, সব কাজ একা সামলাতে পারবে না, সেজন্য কিন্তু আজকে রান্না থেকে আমায় রেহাই দিয়েছে। মাঝে মধ্যে রান্না থেকে রেহাই পেলে অনেক শান্তি লাগে। এখানে এসে একা একা কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। রান্না না থাকলে মনে হয় যে আর কোনো কাজই নেই। কাজগুলো করতে থাকি, ফাঁকে দিয়ে দুই একজন আপুর কমেন্টও পড়ি। অনেক আপুরা কমেন্ট করেন, তাদের কমেন্টগুলো পড়ার জন্য, নামগুলো নেওয়ার জন্য আসলে সময় সুযোগের জন্য হয়ে ওঠে না। আপনারা কিন্তু আবার মনে মনে ভাববেন না যে ওনাকে বলি কমেন্টটা পড়েন না, সেটা একদমই না। হয়তো ভিডিও রিলেটেড কথা বলতে গিয়ে বা সময়ের জন্য আপনাদের কমেন্টগুলো পড়া হয় না। ছোট্ট একজন আন্টির কমেন্ট দিয়ে পড়া শুরু করি। মোহাম্মদ রাফি আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, আমার নাম লামিয়া, আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি, আমার বয়স 14 বছর। প্রথম কমেন্ট করলাম, প্লিজ 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 আমার নামটা নিও। অবশ্যই 14 বছরের লামিয়া, তুমি আমার ভিডিও দেখো, তুমি আমাকে কমেন্ট করেছো, আমি তোমার নামও নিয়েছি। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দেশে থাকতে অনেক আপুদের ভিডিও দেখেছি, তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টও করেছি, ভিডিওগুলো দেখতেও ভালো লাগতো। কিন্তু এখানে আসার পর এত বেশি ব্যস্ত হয়ে গেছি, কোনো আপুদের ভিডিও দেখতে পারি না। তারপরও দেখেছি মাঝে মধ্যে যে আপুরা ঈদের প্রস্তুতি কত সুন্দর করে নিয়েছেন, ঘরবাড়ি পরিষ্কার করেছেন, আগে থেকে কুরবানির প্রস্তুতি নিয়েছেন, যেটা আমি সব সময় করতাম। কিন্তু এবার আমার কোনো প্রস্তুতিই নেই। আমার কেমন জানি মন খারাপ বা কোনো কাজেরও আগ্রহ পাচ্ছিলাম না। আর এবার আমাদের কুরবানি দেওয়ার নিয়ত ছিল না, সবকিছু মিলিয়ে কেমন জানি দিনটা যাচ্ছিল। বিদেশে তো একা কুরবানি দেওয়া সম্ভব না। বাংলাদেশে যেমন গরু কিনে এনে কুরবানি দিতাম, এখানে গরু কিনতে গেলে অনেক দাম। 1 কেজি মাংসর দাম 3 দিনার 4 দিনার করে, যা বাংলা টাকায় 2000 টাকা। উটের মাংসটা একটু সস্তা, 1 কেজি 1000 হলে পাওয়া যায়। আমরা কোরবানি দিব না বলে কিন্তু ঈদের আগের দিন, মানে আজকে আপনাদের ভাইয়া গিয়ে 4 কেজি মাংস কিনে এনেছে, যাতে ঈদের দিন রান্না করতে পারি। আমার বাচ্চাদের মন অনেক খারাপ ছিল, কারণ ওরা দেশে থাকতে কোরবানির আগে অনেক বেশি পাগল থাকতো গরু কিনা, তারপর গরু কিনে আনার পর নিচে যাওয়া আসা, গরুকে খাবার খাওয়ানো, এই আনন্দটা এরা একদমই পাচ্ছিল না, ওদের মন খারাপ ছিল। আসলে সব সময় সবকিছু হয় না, আল্লাহ যদি আবার কপালে লিখে রাখে সেটা কিন্তু আবার খণ্ডানো যায় না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কিন্তু তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। আলহামদুলিল্লাহ, এই দেশেও আমরা একটা ছোট্ট কুরবানি দেওয়ার তৌফিক পেয়েছি। কুরবানি বড় না হোক ছোট, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই সবসময় কুরবানি দিয়ে থাকি। জন্মের পর থেকে তো ছোটবেলা বাবার বাড়িতেই ঈদ দেখেছি, যখন বিয়ে হয়েছে তখন শ্বশুর বাড়িতে ঈদ দেখেছি। আমার হাজবেন্ড যখন দেশে আসা যাওয়া করতো, মানে আমার সংসার শুরু করিনি, তখন কিন্তু আমি শ্বশুর বাড়িতেই কোরবানি দিয়েছি, যখন থেকে আমার সংসার শুরু হয়েছে। তারপরও মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে কোরবানি দিয়েছি। আজকে 4-5 বছর ধরে আমি আমার নিজের বাসায় কোরবানি দিই। ঈদের আগের দিন রাতের বেলা আমার এত বেশি মন খারাপ হয়েছে, বারবার সিসি ক্যামেরায় লাগিয়ে দেখেছি যে এই জায়গাটায় গরু বাঁধা থাকতো বা কত একটা হই হুল্লোড় থাকতো। আজকে আমার বাসাটা একদম শান্ত হয়ে আছে। আচ্ছা, একটা কথা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। গত 1 সপ্তাহ ধরে আবার কুয়েতে হামলা হচ্ছে। ভেবেছিলাম সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এখন আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। আজকে রাতেও আমি যখন ভয়েস দিচ্ছি 2 বার করে কিন্তু হামলা শব্দ, একবার সাইরেন 5 বার 7 বার করে বেজেছে। এটা কিন্তু সাইরেনের শব্দ, সাথে কিন্তু আজকে বোমার শব্দ পেয়েছি। আগে একবার হয়তো বোমার একটা শব্দ পেয়েছিলাম, মাসখানেক আগে যখন হামলা হয়েছিল, কিন্তু আজকে রাতে বোমার শব্দটাও পেয়েছি। আমরা যারা আসলে প্রবাসী আছি বা যারা অন্যান্য দেশে থাকে, সবাই কিন্তু অনেক বেশি ভয়ে বা আতঙ্কে আছেন। সবকিছু স্বাভাবিক হতে হয়েও স্বাভাবিক হয়নি। ফ্লাইটগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই পুরোপুরি চালু হয়ে যেত। সবকিছুর দাম যেমন ডাবল, আবার সবকিছু অ্যাভেলেবেল পাওয়াও যায় না। প্রবাস জীবন মানে কিন্তু কষ্টের, যাদের টাকা পয়সা ইনকামের সমস্যা, খুবই অল্প টাকা ইনকাম করতে হয়, তাদের কিন্তু খেয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়। দেখেন, যে জিনিস কম পাওয়া যায় সেই জিনিসগুলোর কিন্তু দামটাও বেশি থাকে, আর যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলোর দামও কম থাকে। আসলে এখন মিডল ইস্টগুলোর এই অবস্থায় যাচ্ছে। এটার যে আসলে শেষ কখন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সবাই যার যার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে আবার নিজের দেশে ফিরে আসতে পারি। ইফতারি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এটা হচ্ছে আবার 9টা-10টার দিকে আমি রান্নাঘরে এসেছি। আমি সব সময় বাসায় থাকতেও আগের দিন রাত্রে অবশ্যই কিছু প্রিপারেশন নিয়ে রাখতাম, যেমন সেমাই রান্না করা, যদি চটপটি রান্না করতাম বুটগুলোকে সিদ্ধ করে রাখা, আর মশলা তো আগেই করে রাখতাম। কিন্তু আজকে রাত্রে আমি মশলা করব, মানে আদা রসুন পেঁয়াজ এগুলো করব। আর আমি কিন্তু এখনও জানি না, যখন সেমাইটা রান্না করছি, যে আমাদের খাসি কিনতে যাবে, আমি কিন্তু মাংসটাও রান্না করে নিচ্ছিলাম। মাংসগুলো অনেক ভালো ছিল, দেখতেও সুন্দর
করছিল। যদিও হাড়ওয়ালা মাংসই রান্না করলে ভালো লাগে, বাচ্চারা যেহেতু খাবে সেজন্য হাড় ছাড়াই মাংসটা এনেছে। ঈদের দিনের জন্য পাকিস্তানি লম্বা সেমাইটা রান্না করেছি, সাথে পায়েস রান্না করেছি। অন্যান্য সময় 2-3 জাতের সেমাই রান্না করতাম, একদম সিম্পল রান্না বান্না করেছি। একা হাতে সব কিছু করে সব কাজ গুছাতে হয়, আমার ভালো লাগে না। আপনাদের ভাইও বলতেছে যে একটা সেমাই রান্না করো আর সাথে পায়েস রান্না করে ফেলো। বাসায় থাকতে তো আশেপাশের মানুষজন আসতো, মেহমান আসতো, রান্না বান্নার আয়োজনও ছিল বেশি। এখানে মানুষজন নেই, আয়োজনও তেমন নেই। আমি যখন রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি, আয়েশা আমাকে রান্নাঘরে গিয়ে বলতেছে মা আমি রান্না করে দিই বা আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। মানে এক তো আমার কাজের চাপ, সে গিয়ে আবার বিরক্ত করতেছে, কিন্তু সে আমাকে সাহায্য করার চেষ্টা করছে যে আমার মা অনেক কষ্ট করতেছে, আমি কাজে সাহায্য করে দিই। কিন্তু সে তো জানে না সে কাজগুলো করতে পারবে না। আমি ওকে বলেছি যাও তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমার ঘর গুছিয়ে দাও। মানে আমি রান্নাঘরে এত বেশি ব্যস্ত, ঘর গুছাতে পারিনি। কাজ করতে করতে মনে হলো যে ও রুমে কি করছে একটু দেখে আসি। দরজায় দাঁড়ানোর পরে দেখি মাশাল্লাহ আমি যেভাবে কাজগুলো করি, বিছানার বালিশগুলো নামিয়ে চাদর টেনে টেনে গুছানোর চেষ্টা করি, সে ঠিক আমার মতো ওইভাবেই চেষ্টা করছে। আমি যদি ওকে কাজ না করতে দিই সে কিন্তু মন খারাপ করে। যখনই কাজের কথা বলে একটা কাজ দিয়ে ব্যস্ত করিয়ে দিই। মেয়ের মা হলে একটা জিনিস সত্য যে একটা সময় না একটা সময় মায়ের কষ্ট কমে, মেয়েরা কিন্তু মায়ের কষ্ট বুঝে। এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু রাতের 2টার সময় আমি রান্নাবান্না শেষ করে আয়েশাকে মেহেদি দিতে বসিয়েছি। এরই মধ্যে নিচ থেকে ফোন এসেছে যে মা নিচে নামো, তাড়াতাড়ি আসো, আমাদের কুরবানির খাসি কিনে এনেছি। ওকে আদা মেহেদি দিয়ে নিচে নেমেছি। আমার ছেলে মেয়ের খুশিটা যদি আমি কাছ থেকে আপনাদের দেখাতে পারতাম, ওরা যে কতটা খুশি কুরবানির জন্য যে একটা পশু কিনতে পেরেছে। ওদের খুশির জন্য আমি অনেক খুশি, আর আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা একটা কুরবানি দিতে পেরেছি। ঢাকায় প্রতিবার কুরবানি দেওয়ার পরেও কিন্তু আমরা গ্রামের বাড়িতে অংশীদারে কুরবানি দিতাম, যারা আশেপাশে আছে বা আত্মীয় স্বজন আছে সবাইকে দেওয়ার জন্য। শহরে যখন কুরবানি দিতাম তাদেরও যেমন আমাদের উপরে হক আছে, বা গ্রামে যারা আছে তাদেরও কিন্তু একটা হক আছে, সেটা আদায় করার সব সময় চেষ্টা করেছি। এবার তো আর দেশে নেই, করতে পারিনি, ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব অবশ্যই দেশে গিয়ে কোরবানি দেওয়ার, বাকিটা আল্লাহই জানে। আমার ভাড়াটিয়া যারা আছে সবাই হয়তো একা একা কোরবানি দেয় না, কিন্তু অংশীদারে কোরবানি দেওয়ার চেষ্টা করে। আমার এক ভাড়াটিয়া আছে গত বছরও আমার সাথে কোরবানি দিয়েছে, আমরা এবার দেইনি বলে ওদেরও ইচ্ছে নেই কোরবানি দেওয়ার। রাতের 12টার সময় আমাকে ফোন দিয়েছে, আপু দেখেন আমরা এবার একাই কোরবানি দিব। বাড়ির সামনে দেখি গরু বাঁধা, গরুটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, আমি নিজে না থাকলে কি হলো, আমার বাড়ির সামনে গরু এসেছে। মনে হচ্ছিল যে কোরবানির খুশিতে আমার বাড়িটা একদম ঝলমল করছে। আমি কিন্তু ওই দিন রাত্রে, মানে বাংলাদেশ যেদিন কোরবানি হয় ওই দিন রাত্রে ঘুমাইনি। 3-4 ঘন্টা সজাগ থেকে তারা যে কোরবানি দিয়েছে সব আমি সিসি ক্যামেরায় দেখেছি, তারপর ঘুমিয়েছি। এটা হচ্ছে আমাদের কোরবানির দিন। আমি তো কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমি নিচে যেতে পারিনি। মাংস কেটে বাসায় নিয়ে এসেছে। ছোটবেলার একটা আনন্দ ছিল কি কোরবানির পরপরই দা নিয়ে বসে যেতাম মাংস টুকরা করার জন্য। এখন সেই খুশিটা আমার ছেলে মেয়ের মধ্যেও দেখি, ওরও একটু কোরবানির মধ্যে এরকম মাংস কাটতে পারলে অনেক খুশি হয়ে যায়। যে যার মতো ছুরি টাসকাল নিয়ে বসে গেছে, এটাই হচ্ছে কোরবানির আনন্দ, সবাই মিলে একসাথে ঈদ করা। দেশের শান্তিটা তো আর প্রবাসে পাওয়া যায় না, দেশের শান্তি দেশেই। দেশে যেরকম একটা হই হুল্লোড় আনন্দ নিয়ে কোরবানি করতাম, একদম সাদামাটা, কোনো রকম হই হুল্লোড় নেই। আশেপাশে এরকম দেখিনি কাউকে যে কোরবানি দিতে, আমরাই দিয়েছি। হয়তো বা অন্যান্য জায়গায় বা কুইতিরা তো সব সময় দেয়, ওনারা উট দেয়, আমরা হয়তো বা এই যে খাসি দিয়েছি। এবার ঈদেশে যে কোন দিক দিয়ে গেল টেরই পেলাম না। ঈদের আগে পার্লারে যেতাম, নিজেকে মেরামত করতাম, নিজের বাসা মেরামত করতাম। ঈদের আগে আসলে কিছুই করিনি। এটা হচ্ছে ঈদের পরের দিন আমি পার্লারে এসেছি, এখানে এসে একটু ফেসিয়াল করেছি। 3 মাস আগে বিদেশে আসার আগে একটু ফেসিয়াল করেছিলাম, এর ভিতরে আর পার্লারে যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম আমি কুয়েতে এসে পার্লারে এসেছি। সবাই দেয় ঈদের আগে মেহেদি, আমি দিয়েছি ঈদের পরের মেহেদি। একটা সময় ছিল ঈদ আসলে সবাই আমার কাছে বসে থাকতো মেহেদি দেওয়ার জন্য। বিশ্বাস করেন এখন আর মেহেদি দেওয়ার কোনো ধৈর্য আমার শরীরে নেই, আমি কোনো ডিজাইনও পারি না। আয়েশাকে কোনো রকম ঈদের আগের দিন দিয়ে দিয়েছিলাম। তো আজকে বাসায় কেউ নেই, রাতের বেলা আমি একা একাই বসেছিলাম, তো ভাবলাম বসে বসে একটু মেহেদি দেই। জানি মেহেদিটা দেওয়া অনেক খারাপ হয়েছে, কিন্তু আমার কাছে বেস্ট ছিল, কারণ অনেক বছর ধরে আমি মেহেদি দেই না। আপনারা যারা মেহেদি দিতে আমাকে দেখেন আমি হাতের মধ্যে এমনি একটু গুল দিয়ে দিই। কেন জানে মনে হচ্ছিল একটু বসে বসে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি, যদিও ভালো হয়নি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। রংটা গাঢ় করার জন্য কিন্তু আমি কয়েকটা লবঙ্গ কড়াইয়ের মধ্যে দিয়েছি, একটু সেক দিয়ে তারপর সরিষার তেল দিয়ে মেহেদি তুলে নিয়েছি। পরের দিন সকালবেলা কিন্তু ওয়াশ করব, এতে করে মেহেদির রংটা অনেক গাঢ় হয়।
আজকের ব্লগে সব উল্টাপাল্টা দেখবেন। সবাই ঈদের আগে মেহেদি দেয়, ঈদের আগে শপিং করে, আর আমি সব ঈদের পরে করেছি। আজকে কিন্তু ঈদের শপিং করতে চলে এলাম। ঈদের 2-3 দিন পর শপিং করতে এসেছি। আসলে আপনাদের ভাইয়া দোকানে অনেক বেশি ব্যস্ত ছিল। এবার ঈদে কোথাও বেড়াতেও যেতে পারিনি, মানে ঘুরতেও যেতে পারিনি। দোকানে একজন কর্মচারী অসুস্থ, সেজন্য দোকানে একটু সময় দিতে হয়েছে। আর এমনিতেই তো নর্মালি সব জায়গায় ঘুরতেই যাই, আসার পরে তো ঘুরতেই আসে, সেজন্য আর ওইরকম ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। মার্কেট করতে চলে এলাম। আমি বাংলাদেশ থেকে আসার সময় যে কেনাকাটা করেছিলাম সেই কাপড় দিয়ে এখনো চলছে। এদেশে আসার পর নিজের জন্য ওরকম কেনাকাটা করা হয়নি। বাংলাদেশে থাকতে না হলেও এই পর্যন্ত কয়টা 3 পিস কিনতাম। আসলে আমার আশেপাশে যে মার্কেটগুলো আছে ওইগুলোতে হয়তো আরবি ড্রেস বা ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়, সেগুলো তো আর আমি কিনবো না। আমি মনে মনে এমন একটা জায়গা খুঁজছিলাম যেগুলোতে হয়তো বা 3 পিস, কুর্তি বা ট্রস, মানে আমি যেই ধরনের কাপড়গুলো পরি সেগুলো আমি কোথায় খুঁজে পাবো। আজকে সেই একটা জায়গায় এসেছি। এখানে এসে যে এত মনের মতো সব কিছু পেয়ে যাব বা কাপড় পেয়ে যাব আমি কখনোই ভাবিনি। আজকে কিন্তু লুলু হাইপারে এসেছি। অনেকেই হয়তো আমার ভিডিওগুলো দেখেন, জিজ্ঞেস করেন এটা কোন মার্কেট। এটা হচ্ছে লুলু হাইপার। আপনারা এখানে গেলে মনের মতো সব ধরনের ড্রেস, শাড়ি, 3 পিস, কুর্তি সব কিছুই পাবেন। আবার কিছু কিছু জিনিসের মধ্যে 25% ছাড় ছিল। আমি মার্কেটে গেলে সারাক্ষণ শুধু ঘুরতে ঘুরতে দেখতেই থাকি। আপনাদের ভাইয়া বিরক্ত হয়ে যায়, মাঝে মধ্যে বলে যে তোমাকে 4-5 ঘন্টা আগে মার্কেটের নামে দিয়ে যাব, তোমার যখন দেখা শেষ হবে, ঘোরা শেষ হবে আমাকে ফোন দিও, তারপর নিয়ে যাব। আসলে পুরুষ মানুষ কিন্তু মার্কেটে গেলে ধৈর্য হারা হয়ে যায়, আর আমরা কোনোদিন ধৈর্য হারা হই না। যতই দেখি ততই ভালো লাগে। এটা হচ্ছে একটা সিঙ্গেল জামা। জামাটা অনেক সুন্দর, বিশেষ করে হাতাটা। এটার দাম হচ্ছে 3 দিনার, যা বাংলাদেশি 1200 টাকা। আর এখন যে কুর্তিগুলো দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে 3 দিনার। মানে এত এত কালেকশন, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। আর কালারগুলো অনেক বেশি সুন্দর, যার যার সাইজ অনুযায়ী নিতে পারবে। মার্কেটটা অনেক বেশি বড়, মনে হয় না যে আধা ঘন্টা হাঁটলেও এই মার্কেট শেষ হবে। মানে এক একটা ফ্লোর, যা দেখছি তাই ভালো লাগছে। বিশেষ করে বাচ্চাদের কাপড়গুলোর একটু দাম বেশি। আয়েশার জন্য কাপড় নিতে এসেছিলাম, এক একটা ড্রেসের দাম 8 দিনার 10 দিনার করে। ওর জন্য আর এখান থেকে নিতে পারিনি, ম্যাক্সে থেকে জামা কিনেছিলাম। ম্যাক্সেই দেখবো। ওর জুতা নিয়েছি, আমার জুতা নিয়েছি। এই জুতাগুলো কিন্তু কিনেছি, বোরকার সাথে এই জুতা পরলে ভালো লাগে। আর হেঁটেও আরাম পাচ্ছিলাম। এটার দাম ছিল 6 দিনার। 6 দিনের মধ্যে আবার 25% ছাড় ছিল। আজকেও কিন্তু কয়েকজন আপুর কমেন্ট পড়ার কথা ছিল, কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কমেন্টগুলো পড়তে পারলাম না, দুঃখিত। আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমি পরের ভিডিওতে পড়বো। এই জুতা কে পরে রে ভাই, জুতা দেখে আমি বেহুশ। এই টাইপের জুতা কি মানুষে পরে? পরে বলেই তো বানিয়েছে ভাই, আমরা পরি না। জুতা দেখাতে দেখাতেই আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।